আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা এই টার্গেট প্লাস বেসের সাথে যুক্ত আছো এবং যারা এখনো যুক্ত হওনি, তাদের সবার উদ্দেশ্যে আমাদের আজকের এই ক্লাস। আমাদের এই ক্লাস এইচএসসি পরীক্ষা 2025 শুরু হওয়ার পূর্ব পর্যন্ত চলবে। আমাদের এই কোর্সে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে মোট 45টি ক্লাস থাকছে। সেই সাথে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে দুটি করে মোট 4টি সিকিউ সলভ ক্লাস এবং 4টি এমসিকিউ সলভ ক্লাস, এবং প্রতিটি ক্লাসের শেষে ক্লাসে যা পড়ানো হবে তার সব কিছু নোট আকারে তোমরা পিডিএফ ফাইল পেয়ে যাবে, এবং তোমরা চাইলে প্রতিটি ক্লাসের রেকর্ডেড ভিডিও পরবর্তীতে দেখতে পাবে। তোমরা যারা 2025-এর এইচএসসি পরীক্ষার্থী, তারা চাইলে এই কোর্সে অংশগ্রহণ করতে পারো। আমার দৃঢ় বিশ্বাস, তোমরা যদি এই কোর্সে অংশগ্রহণ করো তাহলে প্রত্যেককেই এ প্লাস পাবে ইনশাআল্লাহ। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসটি হলো অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে। আজকের আলোচ্য বিষয় হলো অর্থব্যবস্থা। অর্থব্যবস্থা সম্পর্কিত যত কোশ্চিন আসে আজকের এই ক্লাস থেকে আমরা সবকিছু জানতে পারবো। তাহলে প্রথম বিষয় হলো যে অর্থব্যবস্থা। অর্থব্যবস্থা বা অর্থনৈতিক ব্যবস্থা। তো অর্থনৈতিক ব্যবস্থা কি? যে নিয়ম বা নীতির দ্বারা একটি দেশের সকল অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হয় তাই হলো ওই দেশের অর্থব্যবস্থা বা অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে যে নিয়ম নীতির দ্বারা একটি দেশের অর্থনৈতিক সকল কার্যাবলী পরিচালিত হয় সেটি হলো তার অর্থনৈতিক ব্যবস্থা। তো সারা বিশ্বে প্রায় 4 ধরনের অর্থ ব্যবস্থা বিদ্যমান। সারা বিশ্বে কয় ধরনের অর্থ ব্যবস্থা বিদ্যমান? যে সারা বিশ্বে এই 4 ধরনের অর্থ ব্যবস্থা বিদ্যমান: ধনতান্ত্রিক বা পুঁজিবাদ অর্থনৈতিক ব্যবস্থা, সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, এবং সর্বশেষ হলো ইসলামী অর্থ ব্যবস্থা। তাহলে প্রথমে আমরা ধনতান্ত্রিক বা পুঁজিবাদ অর্থ ব্যবস্থা সম্পর্কে জানি। পুঁজিবাদ অর্থ ব্যবস্থা কি? যে অর্থ ব্যবস্থায় সম্পদের ব্যক্তি মালিকানা থাকবে, অর্থাৎ সম্পদ ব্যক্তির নামে থাকবে, ব্যবসা বাণিজ্য পরিচালনায় ব্যক্তির স্বাধীনতা থাকবে। যে কোনো ব্যক্তি ব্যবসা বাণিজ্য করতে পারবে এবং নিজের নামে যত ইচ্ছা সম্পদ গড়তে পারবে। তাহলে সম্পদের ব্যক্তি মালিকানা থাকবে এবং ব্যবসা বাণিজ্যে উদ্যোক্তার স্বাধীনতা থাকবে বা ব্যক্তিগত স্বাধীনতা থাকবে। সরকারি কোনো হস্তক্ষেপ থাকবে না। সেই অর্থ ব্যবস্থাকে বলা হচ্ছে ধনতান্ত্রিক বা পুঁজিবাদ অর্থ ব্যবস্থা। তাহলে কি বুঝলাম? যে অর্থ ব্যবস্থায় ব্যক্তি সম্পদের মালিক হতে পারবে এবং ব্যক্তি যত ইচ্ছা নিজের নামে সম্পত্তি গড়তে পারবে। ব্যবসা বাণিজ্যে ব্যক্তির স্বাধীনতা বিদ্যমান, যে কেউ ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারবে। তার মানে সম্পদে ব্যক্তি স্বাধীনতা বিদ্যমান, ব্যবসা বাণিজ্য ব্যক্তি স্বাধীনতা বিদ্যমান, সরকারি কোনো হস্তক্ষেপ থাকবে না। সরকার কি করবে? তাদের জানমালের নিরাপত্তা প্রদান করবে। আর জনগণ কি করবে? সরকারকে নিয়মিত ট্যাক্স প্রদান করবে। সরকার তাদের উপরে কোনো রকম হস্তক্ষেপ করবে না। সেই অর্থ ব্যবস্থাকে বলা হচ্ছে পুঁজিবাদ বা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। তাহলে পুঁজিবাদ বা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সাধারণত সরকার কোনো দ্রব্য উৎপাদনে অংশ নেয় না। সকল দ্রব্য সামগ্রী ব্যক্তি মালিকানায় উৎপাদিত হয়। যার যেরকম ক্রয় ক্ষমতা আছে সে সেরকম দ্রব্য সামগ্রী ক্রয় করবে এবং ভোগ করবে। আর ব্যবসা বাণিজ্য পরিচালনা হবে শুধুমাত্র মুনাফা অর্জনের উদ্দেশ্যে। যেহেতু সরকার কোনো দ্রব্য উৎপাদনে অংশ নেয় না, তাহলে ব্যক্তিরাই কি করবে? ব্যবসা বাণিজ্য করবে, দ্রব্য উৎপাদন করবে, এবং ব্যক্তির প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। তার মানে ধনতান্ত্রিক বা পুঁজিবাদ অর্থ ব্যবস্থার মূল লক্ষ্যই হলো মুনাফা। মুনাফা অর্জনের উদ্দেশ্যেই এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা পরিচালিত হয়। তাহলে আমরা কি বুঝলাম? যে পুঁজিবাদ বা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সম্পদে ব্যক্তি মালিকানা থাকে, ব্যবসা বাণিজ্যে ব্যক্তি স্বাধীনতা থাকে, সরকারি কোনো হস্তক্ষেপ থাকে না, সরকার কোনো দ্রব্য উৎপাদনে অংশগ্রহণ করে না। সরকার কি করে? জনগণের জানমালের নিরাপত্তা প্রদান করে। বিনিময়ে জনগণ সরকারকে নিয়মিত ট্যাক্স প্রদান করে থাকে। যেহেতু ব্যবসা বাণিজ্য ব্যক্তি স্বাধীনতায় পরিচালিত হয়, তাই ব্যবসা বাণিজ্যের প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। তাই আমরা এক কথায় বলতে পারি যে পুঁজিবাদ বা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার মূল উদ্দেশ্যই হলো মুনাফা, অর্থাৎ মুনাফা অর্জনের উদ্দেশ্যেই এই পুঁজিবাদ অর্থ ব্যবস্থা পরিচালিত হয়। পুঁজিবাদ অর্থ ব্যবস্থার আরো একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে অবাধ প্রতিযোগিতা। যেহেতু সম্পদের মালিক ব্যক্তি, ব্যবসা বাণিজ্য ব্যক্তি স্বাধীনতায় পরিচালিত হয়, তাই এখানে অনেকেই ব্যবসা বাণিজ্যে যুক্ত হয় এবং অবাধ প্রতিযোগিতা বিদ্যমান থাকে। তাহলে পুঁজিবাদ অর্থ ব্যবস্থা সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম, কিন্তু সংজ্ঞা কিভাবে লিখবো? তাহলে সংজ্ঞা খুবই ছোট করে লিখবো। যদি 1 নম্বরের জন্য আসে বা 2 নম্বরের জন্য আসে, লিখবো যে অর্থ ব্যবস্থায় সম্পদের ব্যক্তি মালিকানা বিদ্যমান, ব্যবসা বাণিজ্যে ব্যক্তি স্বাধীনতা থাকে, সরকারি কোনো হস্তক্ষেপ থাকে না, এবং মুনাফা অর্জন যার প্রধান উদ্দেশ্য, সেই অর্থ ব্যবস্থাকে বলা হচ্ছে পুঁজিবাদ অর্থ ব্যবস্থা। এবার আমরা পুঁজিবাদ অর্থ ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য জেনে নিই।
তা আমরা পুঁজিবাদ অর্থব্যবস্থা সম্পর্কে যে ধারণা নিয়েছি এবং পুঁজিবাদ অর্থব্যবস্থার সংজ্ঞায় যে বিষয়গুলো উল্লেখ করেছি সেগুলোই হলো তার বৈশিষ্ট্য। তাহলে পুঁজিবাদ অর্থব্যবস্থার প্রথম বৈশিষ্ট্য কি লিখতে পারি আমরা, যে সম্পদের ব্যক্তি মালিকানা বিদ্যমান। দ্বিতীয় হলো ব্যবসা বাণিজ্যে ব্যক্তি স্বাধীনতা বিদ্যমান। এরপরে কি জানলাম, যে সরকারি কোনো হস্তক্ষেপ থাকে না, জনগণ সরকারকে নিয়মিত কর প্রদান করে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে এই অর্থব্যবস্থা পরিচালিত হয়। যেহেতু ব্যক্তি নিজের নামে সম্পদ করতে পারে, ব্যবসা বাণিজ্য নিজের স্বাধীনতা মতো করতে পারে, তাহলে পুঁজিবাদ অর্থব্যবস্থার অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হলো ব্যক্তিগত স্বাধীনতা বা সার্বভৌমত্ব বিদ্যমান আর অবাধ প্রতিযোগিতা বিদ্যমান। তো যেহেতু ব্যক্তি নিজের নামে সম্পদ করতে পারে, ব্যবসা বাণিজ্য নিজের নামে পরিচালিত করতে পারে, এজন্য যারা ব্যবসায়ী শ্রেণী তারা ধনী হতে থাকে, আর যারা শ্রমিক শ্রেণী তারা শ্রমিকই থেকে যায়। প্রতিযোগিতায় নিম্নবিত্ত বা মধ্যবিত্তরা উচ্চবিত্তদের সাথে পেরে উঠতে পারে না, তাই ধনীরা ধনী হতে থাকে আর গরিবরা গরিবই থেকে যায়। তাই শ্রেণী বৈষম্য হয় ব্যাপক। তাহলে পুঁজিবাদ অর্থব্যবস্থার একটা অন্যতম বৈশিষ্ট্য হলো যে পুঁজিবাদ অর্থব্যবস্থায় শ্রেণী বৈষম্য সৃষ্টি হয়। তো যখন শ্রেণী বৈষম্য সৃষ্টি হবে তখন আঞ্চলিক বৈষম্য তৈরি হবে, অর্থাৎ অসম উন্নয়ন হবে। ধনীরা যে এলাকায় বসবাস করবে সেই এলাকাগুলো উন্নত হবে, আর অন্যান্য শ্রেণীর মানুষরা যে এলাকাগুলোতে থাকবে সেগুলো অনুন্নতই থেকে যাবে। তাহলে আমরা কি দেখলাম, যে শ্রেণী অসমতা তৈরি হয় বা শ্রেণী বৈষম্য তৈরি হয়, আঞ্চলিক বৈষম্য তৈরি হয়, অসম উন্নয়ন সাধিত হয়। আর এই পুঁজিবাদ বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার আরো একটি অন্যতম বৈশিষ্ট্য হলো শ্রমিক শোষণ। এই শ্রমিক শোষণ থাকে পুঁজিবাদ অর্থব্যবস্থায় অনেক বেশি। তো যেহেতু মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়, তাই শ্রমিক শোষণ বেশি হয়। শ্রমিক শোষণ কি জিনিস? তো আমরা যখন আমাদের বাসায় কোনো কাজের জন্য কাজের লোক নেই, তখন আমরা তাকে যে পরিমাণ টাকা দেই তাকে সব সময় তার চেয়ে বেশি পরিমাণ কাজ করাতে চাই। তো যদি একজন শ্রমিক যত টাকার কাজ করে, আমি যদি তাকে তত টাকাই পারিশ্রমিক দেই, তাহলে আসলে তার লাভ থাকবে না। তো পুঁজিবাদ অর্থব্যবস্থায় যেহেতু মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়, তাহলে সবাই চায় কি শ্রমিকদের দিয়ে বেশি বেশি কাজ করাতে। তাহলে তাকে যা পারিশ্রমিক দেওয়া হয় তার চেয়ে যত বেশি কাজ করানো যায়, তাহলে ওই ফার্মের লাভ তত বেশি হবে। তো শ্রমিক শোষণ বিষয়টা হলো যে একজন শ্রমিককে দিয়ে আমি যত টাকার কাজ করাই তাকে তার সমান মূল্যের পারিশ্রমিক দেই না। তো তাকে তার সমান মূল্যের পারিশ্রমিক না দিয়ে যতটুকু কম দেই সেটাই হলো শ্রমিক শোষণ। আর পুঁজিবাদ অর্থব্যবস্থা যেহেতু মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়, তাহলে সবাই চায় যত কম ব্যয়ে কাজ করানো, অল্প টাকা পারিশ্রমিক দিয়ে অনেক বেশি কাজ করানো। তাহলে একজন শ্রমিককে তার কাজের যে মূল্য তার চেয়ে যতটুকু তাকে কম পরিমাণে পারিশ্রমিক দেয় সেটাকে বলা হচ্ছে শ্রমিক শোষণ। আর এই পুঁজিবাদ অর্থব্যবস্থায় শ্রমিক শোষণ থাকে সবচেয়ে বেশি। তো এইগুলোই হলো এই পুঁজিবাদ অর্থব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য। এই পুঁজিবাদ অর্থব্যবস্থার এই বৈশিষ্ট্যগুলো থেকেই আমাদের সাধারণত এমসিকিউ থাকে। কিভাবে এমসিকিউ থাকে? যে ব্যক্তি স্বাধীনতা বা সার্বভৌমত্ব বিদ্যমান থাকে কোন অর্থব্যবস্থায়, বা ব্যক্তি স্বাধীনতা সর্বোচ্চ কোন অর্থব্যবস্থায়, সেটা হলো পুঁজিবাদ অর্থব্যবস্থায়। শ্রমিক শোষণ সৃষ্টি হয় কোন অর্থব্যবস্থায়? পুঁজিবাদ অর্থব্যবস্থায়। শ্রেণী বৈষম্য বা আঞ্চলিক বৈষম্য সৃষ্টি হয় এই পুঁজিবাদ অর্থব্যবস্থায়। সবচেয়ে বেশি আসে যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয় কোন অর্থব্যবস্থা? তাহলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয় এই পুঁজিবাদ অর্থব্যবস্থা। আর পুঁজিবাদ অর্থব্যবস্থার আরো একটি বৈশিষ্ট্য হলো যে অবাধ প্রতিযোগিতা। অবাধ প্রতিযোগিতা বিদ্যমান পুঁজিবাদ অর্থব্যবস্থা। তো পুঁজিবাদ অর্থব্যবস্থায় মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়, ব্যবসা বাণিজ্যে ব্যক্তি স্বাধীনতা বিদ্যমান। তাহলে দ্রব্য সামগ্রীর দাম কিভাবে নির্ধারিত হয়? কিভাবে কোন দ্রব্য কতটুকু উৎপাদন করবে এটা কিভাবে নির্ধারিত হয়? তো এটা নির্ধারিত হয় বাজার প্রক্রিয়া দ্বারা, যেটাকে বলা হয় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বা অদৃশ্য হাত। তো অদৃশ্য হাত কি? পুঁজিবাদ অর্থব্যবস্থায় কোন দ্রব্য কতটুকু উৎপাদন করবে, কোন দ্রব্যের দাম কতটুকু হবে, এটা কখনোই সরকার নির্ধারণ করে দেয় না। এটা ডিপেন্ড করে বাজারের উপর। বাজারে কোন দ্রব্যের চাহিদা কতটুকু, সেই পরিমাণে বাজারে উৎপাদনকারীরা দ্রব্য উৎপাদন করে। যে দ্রব্যের চাহিদা যেরকম সেই দ্রব্যটা সেরকম উৎপাদন করে, এবং বাজারে কোনো একটি দ্রব্য কি পরিমাণ বিক্রয় করতে নিয়ে এসেছে সেটার উপরে ডিপেন্ড করে দ্রব্যের দাম। তা আমরা সাধারণত দেখি আমাদের বাজারে, আমরা যখন বাজারে কোনো কিছু কিনতে যাই, দেখি যে যেদিন বাজারে কোনো একটা দ্রব্য অনেক বেশি পরিমাণে বিক্রয় করতে নিয়ে আসে সেদিন দাম কম থাকে, আর যেদিন অনেক কম পরিমাণে থাকে, চাহিদা বেশি থাকে, সেদিন কিন্তু দাম বেড়ে যায়। তো এইভাবেই স্বয়ংক্রিয়ভাবে পুঁজিবাদ অর্থব্যবস্থায় দ্রব্যের দাম নির্ধারিত হয়। সেটা কিভাবে? যে চাহিদা এবং যোগানের ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা। একটা দ্রব্য কি পরিমাণ বিক্রয় করতে নিয়ে আসছে সেটাকে বলা হয় যোগান, আর কি পরিমাণ মানুষ কিনতে আসছে সেটাকে বলা হয় তার চাহিদা। তো যোগানের তুলনায় যদি চাহিদা বেশি হয় তাহলে দাম কিছুটা বেশি নির্ধারিত হয়।
আর যদি চাহিদার তুলনায় যোগান অনেক বেশি হয়, অর্থাৎ মানুষ অনেক বেশি বিক্রয় করতে আনে, সেদিন দ্রব্যের দাম কম হয়। তো এটা বাজারের চাহিদা এবং যোগানের ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারিত হয়। এটাকেই বলে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। তাই পুঁজিবাদ অর্থব্যবস্থার একটা অন্যতম বৈশিষ্ট্য হলো এই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার দ্বারাই পুঁজিবাদ অর্থব্যবস্থায় সকল অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হয়। এই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার দ্বারাই সকল দ্রব্যের দাম নির্ধারিত হয় এবং কোন দ্রব্য কতটুকু উৎপাদন করবে, কি পরিমাণে উৎপাদন করবে, সেটা স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয়। বাজারে যে দ্রব্যের চাহিদা বেশি, উৎপাদনকারীরা সেই দ্রব্যই উৎপাদন করবে, যে দ্রব্যের চাহিদা কম সেই দ্রব্য কম পরিমাণে উৎপাদন করবে আর বিক্রয় করবে। এবং দ্রব্যের দাম নির্ধারিত হবে কি পরিমাণ চাহিদা আছে আর কি পরিমাণ যোগান আছে, এটা স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হবে। তাই পুঁজিবাদ অর্থব্যবস্থায় এই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা পরিচালিত হয়। তো এই স্বয়ংক্রিয়ভাবে দেশের সকল অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। উৎপাদন, দাম, ভোগ, বন্টন, এই সবগুলো অর্থনৈতিক কাজ অটোমেটিক্যালি নির্ধারিত হয়। সরকার নির্ধারণ করে দেয় না যে কোন দ্রব্য কি পরিমাণে উৎপাদন করতে হবে, কোন দ্রব্যের দাম কি হবে, সেটা কখনোই সরকার নির্ধারণ করে দেয় না। এটা স্বয়ংক্রিয়ভাবেই নির্ধারিত হয়। আর এই যে স্বয়ংক্রিয়ভাবে সবকিছু নির্ধারিত হয়, এই প্রভাবটাকে বলা হচ্ছে অদৃশ্য হাত ব্যবস্থা। অদৃশ্য হাত বলা হয় কেন? যে মনে হচ্ছে কেউ বুঝি এসব নিয়ন্ত্রণ করছে, অদৃশ্যভাবে কেউ এসব নিয়ন্ত্রণ করছে, কিন্তু আসলে সরকার বা কোনো ব্যক্তি বা অন্য কোনো প্রতিষ্ঠান কেউই আসলে এটা নিয়ন্ত্রণ করে না। এটা বাজারের চাহিদা এবং যোগানের ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয়। তো এই যে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয়, এটা এমন ভাবে নির্ধারিত হয় যে মনে হয় সরকার বুঝি সবকিছু ফিক্সড করে দিয়েছে বা কেউ একজন সবকিছু নির্ধারণ করে দিয়েছে। আসলে কেউ নির্ধারণ করে দেয় না, এটা স্বয়ংক্রিয়ভাবেই নির্ধারিত হয়। তো এই যে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হচ্ছে কিন্তু মনে হচ্ছে কেউ বুঝি নির্ধারণ করে দিচ্ছে, এই প্রভাবটাকে বলা হচ্ছে অদৃশ্য হাত ব্যবস্থা। তো ধনতান্ত্রিক বা পুঁজিবাদ অর্থ ব্যবস্থার এই একটা অন্যতম বৈশিষ্ট্য হলো স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বা অদৃশ্য হাত ব্যবস্থা। তো পুঁজিবাদ অর্থ ব্যবস্থা কিসের মাধ্যমে পরিচালিত হয়? যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয় বা অদৃশ্য হাত ব্যবস্থার দ্বারা পরিচালিত হয়। তো এগুলোই ছিল এই পুঁজিবাদ অর্থ ব্যবস্থার মূল বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আমাদের উদ্দীপকে 2-1 লাইন দেওয়া থাকবে এই পুঁজিবাদ অর্থ ব্যবস্থাকে বোঝানোর জন্য, এবং আমাদেরকে বলবে প্রশ্নে যে উদ্দীপকে কোন অর্থ ব্যবস্থাকে নির্দেশ করা হয়েছে তার বৈশিষ্ট্যগুলো লিখো। তখন আমরা যতগুলো পারি এর মধ্য থেকে সর্বোচ্চ পরিমাণে লেখার চেষ্টা করব একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। যদি 3 নম্বরের জন্য থাকে তাহলে 3 নম্বরের জন্য আমরা যে সময় পাবো সেই সময়ের মধ্যে আমরা যতগুলো পারি লিখে দেওয়ার চেষ্টা করব। যত বেশি লিখতে পারবো তত ভালো। এবার আমরা যাই সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থার দিকে। তো সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা কি? যে অর্থ ব্যবস্থায় সম্পদের কোনো ব্যক্তি মালিকানা থাকবে না, অর্থাৎ মানুষ তার নিজের নামে কোনো সম্পত্তি রাখতে পারবে না। তাহলে সকল সম্পদের মালিক কি হবে? সকল সম্পদের মালিক হবে সরকার। তাহলে যে অর্থ ব্যবস্থায় ব্যক্তি নিজের নামে কোনো সম্পদ করতে পারে না, সকল সম্পদের মালিক হবে সরকার, এবং সকল অর্থনৈতিক কার্যাবলী সরকারি নির্দেশক্রমে পরিচালিত হবে বা কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষের দ্বারা সকল অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হবে। সেই অর্থ ব্যবস্থাকে বলা হচ্ছে নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। তাহলে আমরা কি দেখলাম? যে পুঁজিবাদ অর্থ ব্যবস্থায় সকল সম্পদের মালিক ব্যক্তি, সরকার নিজের নামে বরং সম্পত্তি রাখে না, এবং ব্যবসা বাণিজ্য সবকিছু পরিচালিত হয় ব্যক্তি মালিকানায়। আর নির্দেশমূলক অর্থ ব্যবস্থা ঠিক তার বিপরীত। এখানে সকল সম্পদের মালিক হলো সরকার, ব্যক্তি নিজের নামে কোনো সম্পদ রাখতে পারে না, এবং ব্যবসা বাণিজ্য ব্যক্তি নিজ নামে পরিচালনা করতে পারে না, অর্থাৎ কোনো ব্যক্তি সেখানে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারবে না। তাহলে সকল প্রতিষ্ঠানের মালিকও হলো সরকার, অর্থাৎ সরকার সকল দ্রব্য সামগ্রী উৎপাদন করে, এবং কোন দ্রব্য কতটুকু উৎপাদন করবে সেটাও সরকারের কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ নির্ধারণ করে, এবং কে কতটুকু ভোগ করবে, কোন দ্রব্যের দাম কিরূপ হবে সেটাও সরকারের কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ নির্ধারণ করে দেয়। তাহলে আমরা বুঝতে পারতেছি কি যে পুঁজিবাদ অর্থ ব্যবস্থা এবং নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা ঠিক পরস্পরের বিপরীত। তাহলে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থায় ব্যক্তি নিজের নামে কোনো সম্পদ রাখতে পারে না, সকল সম্পদের মালিক হলো সরকার, ব্যক্তি নিজের নামে বা নিজ উদ্যোগে কোনো ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারে না, সকল উৎপাদন প্রতিষ্ঠান সরকারি অধীনস্থ, এবং সকল অর্থনৈতিক কার্যাবলী সরকারের একটি কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ থাকে। সেই কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ নির্ধারণ করে দেয়
যে কোন দ্রব্য কতটুকু উৎপাদন হবে, দাম কিরূপ হবে এবং এই উৎপাদিত দ্রব্যের বন্টন কিভাবে হবে, অর্থাৎ কে কতটুকু ভোগ করবে। নির্দেশমূলক অর্থব্যবস্থায় সবাই সরকারের অধীনস্থ কর্মচারী, সবাই তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে এবং পারিশ্রমিক পাবে এবং সেটা নিয়েই তাকে চলতে হবে। এবং ওই দেশের সকল জনগণের দায়ভার হলো সরকার। সরকার কি করে, যদি কেউ কাজ না পায় তাকে বেকার ভাতা দেয়, যদি কেউ পড়াশোনা করতে চায় তাহলে তার পড়াশোনা থেকে শুরু করে তার সকল খরচ ব্যবহার করার দায়িত্ব হলো সরকারের। তাহলে এই সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থায় সামাজিক নিরাপত্তাটা সর্বোচ্চ, অর্থাৎ কেউ বেকার থাকবে না, কেউ না খেয়ে থাকবে না, সকল কিছুর দায়িত্ব হলো সরকারের। কাজ থেকে অবসর গ্রহণ করলে সে অবসর ভাতা পাবে, যতদিন পর্যন্ত তার জীবন আছে ততদিন পর্যন্ত তার ব্যবহার পরিচালনার দায়িত্ব সরকারের। তার মানে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তি মালিকানা না থাকলেও সামাজিক নিরাপত্তাটা সর্বোচ্চ, কেউ সেখানে না খেয়ে থাকবে না, সকল কিছুর দায়িত্ব সরকার নেয়। তাহলে আমরা কি দেখলাম, যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তি নিজের নামে সম্পদ রাখতে পারে না, সকল সম্পদের মালিক সরকার, সরকারের কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ থাকে যার অধীনে সকল অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হয় এবং সকল উৎপাদন প্রতিষ্ঠানের মালিকও সরকার। তো যেহেতু সকল দ্রব্য সরকারি অধীনে উৎপাদিত হয়, তাই এই অর্থব্যবস্থায় দ্রব্যের দাম থাকে কম এবং এখানে সামাজিক নিরাপত্তা যেহেতু সর্বোচ্চ, তাহলে এখানে সর্বোচ্চ জনকল্যাণ সাধিত হয়। তাহলে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো সর্বোচ্চ জনকল্যাণ অর্জন করা, অর্থাৎ সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা জনকল্যাণের উদ্দেশ্যেই পরিচালিত হয়। তাহলে এই যে আমরা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা সম্পর্কে যা জানলাম, এগুলোই হলো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। এবার আমরা এই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো ধারাবাহিকভাবে দেখে নিই। তাহলে প্রথম বৈশিষ্ট্য আমরা কি লিখতে পারি, যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তি মালিকানা থাকে না। পরবর্তীতে কি লিখতে পারবো, যে ব্যবসা বাণিজ্যে ব্যক্তিগত স্বাধীনতা থাকে না, ব্যক্তির স্বাধীনতা বা সার্বভৌমত্ব থাকে না। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা পরিচালনার মূল উদ্দেশ্য কি, যে সর্বোচ্চ জনকল্যাণ অর্জন করা। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় একটি কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ থাকে যার দ্বারা সকল অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হয়। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সামাজিক কল্যাণ সর্বোচ্চ হয়, সর্বোচ্চ সামাজিক নিরাপত্তা থাকে। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কোনো শ্রেণী বৈষম্য থাকে না, অর্থাৎ শ্রেণী বৈষম্য হ্রাস করার উদ্দেশ্যেই এই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা পরিচালিত হয়। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার আরো একটা অন্যতম বৈশিষ্ট্য হলো যে এখানে কোনো শ্রমিক শোষণ থাকে না। কেন? এখানে সকল প্রতিষ্ঠানই সরকারি, মুনাফা অর্জন কোনো বিষয় এখানে নেই। যেহেতু মুনাফা অর্জন করার কোনো প্রয়োজন নেই, তাহলে এখানে শ্রমিক শোষণ থাকে না। আর এই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সকল এলাকার সুষম উন্নয়ন সাধিত হয়। এগুলি হলো এই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। এখন উদ্দীপকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা ইঙ্গিত করার একটা বিষয় থাকবে, বলবে যে এটি কোন অর্থব্যবস্থাকে নির্দেশ করে তার বৈশিষ্ট্য লিখো। তাহলে আমরা সেম আগের মতোই এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে যে যতগুলো পারবো সর্বোচ্চ বৈশিষ্ট্য লেখার চেষ্টা করব। এরপরে থাকতে পারে কি, যে আগে আমাদের পড়লাম আমরা যে পুঁজিবাদ অর্থব্যবস্থা, এবার আমরা পড়লাম নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। তাহলে পরবর্তীতে বলা থাকতে পারে যে এই দুই অর্থব্যবস্থার মধ্যে কি কোনো পার্থক্য আছে, বা এই দুই অর্থব্যবস্থার সাদৃশ্য এবং বৈসাদৃশ্যগুলো লিখো। তাহলে আমরা এই যে বৈশিষ্ট্যগুলো দেখলাম, এই বৈশিষ্ট্যগুলোই পার্থক্য আকারে লিখবো। তাহলে প্রথম পার্থক্য কি লিখতে পারি? প্রথম পার্থক্য আমরা জানি যে কোনো কিছুর পার্থক্য সংজ্ঞা দিয়ে শুরু করা যায়। তাহলে প্রথম পার্থক্য সংজ্ঞা, তাহলে আমরা সংজ্ঞা দিয়ে শুরু করব। তাহলে এবার আমরা পার্থক্যগুলো দেখে নিই। তাহলে প্রথম পার্থক্য আমরা সংজ্ঞাগত দিলাম। দ্বিতীয় পার্থক্য কি, যে একটাতে সম্পদের ব্যক্তি মালিকানা বিদ্যমান আর সমাজতান্ত্রিকে সম্পদের ব্যক্তি মালিকানা নেই। ব্যবসা বাণিজ্যে ব্যক্তি স্বাধীনতা বিদ্যমান ধনতান্ত্রিক অর্থব্যবস্থায়, কিন্তু নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের কোনো ব্যক্তি মালিকানা থাকে না। আচ্ছা, এরপরে পার্থক্য কি লিখতে পারি, যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মূল লক্ষ্য হলো মুনাফা অর্জন করা, আর সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থার মূল লক্ষ্য হলো সর্বোচ্চ জনকল্যাণ সাধন করা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তিগত স্বাধীনতা বা সার্বভৌমত্ব সর্বোচ্চ, আর সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থায় কোনো ব্যক্তি স্বাধীনতা থাকে না। এরপরে আমরা কি লিখতে পারি, যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় শ্রেণী বৈষম্য সৃষ্টি হয়, কিন্তু নির্দেশমূলক বা সমাজতান্ত্রিকে কোনো শ্রেণী বৈষম্য সৃষ্টি হয় না। এখানে শ্রমিক শোষণ থাকে, এখানে শ্রমিক শোষণ থাকে না। এখানে এলাকার অসম উন্নয়ন সাধিত হয়, এখানে সুষম উন্নয়ন সাধিত হয়। এখানে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার দ্বারা সকল অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হয়, আর নির্দেশমূলক অর্থব্যবস্থায় কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষের অধীনে সকল অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হয়। মূলত এগুলোই পার্থক্য। তো এটা সাধারণত আমাদের
ঘতে থাকে অর্থাৎ 4 নম্বরের জন্য থাকে, তাহলে আমরা সর্বোচ্চ যতগুলো পার্থক্য লিখতে পারি লেখার চেষ্টা করব। তবে অবশ্যই 5 থেকে 6টার নিচে লিখবো না, 6টার উপরে যতগুলো পারবো তত ভালো। এইগুলোই ছিল এই দুই অর্থ ব্যবস্থার মধ্যে পার্থক্য। এবার আমরা জেনে নিই মিশ্র অর্থ ব্যবস্থা কি। মিশ্র অর্থ ব্যবস্থা কি? তো আমরা দেখলাম যে প্রথম ধনতান্ত্রিক বা পুঁজিবাদ অর্থ ব্যবস্থা সম্পর্কে জানলাম, দ্বিতীয়ত সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা সম্পর্কে জানলাম। ধনতান্ত্রিক দেখলাম যে এটা মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়, এই জন্য সেখানে শ্রমিক শোষণ থাকে, সেখানে শ্রেণী বৈষম্য থাকে। আর নির্দেশমূলক অর্থ ব্যবস্থায় দেখলাম যে এখানে সম্পদের ব্যক্তি মালিকানা থাকে না, ব্যক্তি স্বাধীনতা থাকে না, কিন্তু এখানে জনকল্যাণের উদ্দেশ্যে পরিচালিত হয়, সর্বোচ্চ সামাজিক নিরাপত্তা থাকে, শ্রমিক শোষণ থাকে না এবং এলাকার সুষম উন্নয়ন সাধিত হয়, শ্রেণী বৈষম্য থাকে না। তার মানে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় আবার ব্যক্তি স্বাধীনতাও সর্বোচ্চ। তাহলে কি দেখলাম যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কিছু সুবিধা আছে, যেমন ব্যক্তি স্বাধীনতা আছে, নিজের নামে সম্পদ করা যায়, মুনাফা অর্জন করা যায়। কিন্তু নির্দেশমূলক অর্থ ব্যবস্থায় আবার কিছু অসুবিধা আছে। সেখানে কি, যে সেখানে ব্যক্তি স্বাধীনতা থাকে না, সম্পদ নিজের নামে করা যায় না। তার মানে দুই অর্থ ব্যবস্থারই কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। তাই এই দুই অর্থ ব্যবস্থার অসুবিধাগুলো বাদ দিয়ে দুই অর্থ ব্যবস্থারই কিছু ভালো ভালো বৈশিষ্ট্য নিয়ে নতুন এক অর্থ ব্যবস্থা গড়ে তোলা হয়, যেটাকে বলা হয় মিশ্র অর্থ ব্যবস্থা। তাহলে এই মিশ্র অর্থ ব্যবস্থার সঙ্গে আমরা কি লিখবো? যে পুঁজিবাদ বা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার ভালো দিক এবং নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার কিছু ভালো দিক, অর্থাৎ উভয় অর্থ ব্যবস্থার সংমিশ্রণে বা সহাবস্থানে বা ভালো ভালো বৈশিষ্ট্যগুলো নিয়ে নতুন যে অর্থ ব্যবস্থা গড়ে তোলা হয় সেটাকে বলা হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা। তো মিশ্র অর্থ ব্যবস্থা কেন গড়ে তোলা হলো? পুঁজিবাদ অর্থ ব্যবস্থার কিছু সমস্যা আছে। সেটা কি, যে যেহেতু এটা মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়, তাই সকল দ্রব্যই ব্যক্তি মালিকানায় উৎপাদিত হওয়ার সুযোগ আছে, কিন্তু সব দ্রব্যই ব্যক্তি মালিকানায় আসলে উৎপাদন হয় না। কিছু কিছু দ্রব্য আছে যেগুলোতে মুনাফা অর্জন অনেক কঠিন, সেই দ্রব্যগুলো সাধারণত ব্যক্তি মালিকানায় উৎপাদন করতে চায় না। তখন কি করতে হয়? সরকারকে সেই দ্রব্যগুলো উৎপাদনে অংশগ্রহণ করতে হয়। তাহলে ব্যক্তি মালিকানায় যে দ্রব্যগুলো উৎপাদন হয় না সেগুলোকে সরকার উৎপাদনে অংশগ্রহণ করতে হয়। আবার সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থারও কিছু ক্ষতিকর দিক আছে। সেটা হলো কি, যে এখানে নিজের নামে সম্পদ করা যায় না, ব্যক্তির স্বাধীনতা থাকে না। তাহলে মিশ্র অর্থ ব্যবস্থার সংজ্ঞা হলো যে ধনতান্ত্রিক বা পুঁজিবাদ এবং নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার ভালো বৈশিষ্ট্যগুলো নিয়ে অথবা উভয় অর্থ ব্যবস্থার সহাবস্থানের ভিত্তিতে যে নতুন অর্থ ব্যবস্থা গড়ে তোলা হয় সেটাকে বলা হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা। তাহলে মিশ্র অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো এবার আমরা জেনে নিই। তাহলে মিশ্র অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য কি হবে? যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সম্পদের ব্যক্তি মালিকানা ছিল, আর নির্দেশমূলক অর্থ ব্যবস্থার সম্পদের কোনো ব্যক্তি মালিকানা ছিল না। তাহলে মিশ্র অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য হলো যে সম্পদের ব্যক্তি মালিকানাও থাকবে, আবার সরকারি নিয়ন্ত্রণও থাকবে। অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণের উপরে আর নিজের নামে সম্পত্তি গড়ে তোলা যাবে না। তার মানে সম্পত্তির মালিক হওয়ার একটা নির্দিষ্ট লিমিট থাকবে, সেই লিমিটের উপরে যদি কারো সম্পত্তি বেশি হয়ে যায় তাহলে সেগুলো সরকার দ্বারা বাজেয়াপ্ত হবে। তাহলে মিশ্র অর্থ ব্যবস্থার প্রথম বৈশিষ্ট্য হলো যে সম্পদের ব্যক্তি মালিকানাও থাকবে, আবার সরকারি নিয়ন্ত্রণও থাকবে। দ্বিতীয়ত, মিশ্র অর্থ ব্যবস্থায় ব্যবসা বাণিজ্যে ব্যক্তি স্বাধীনতা থাকবে, আবার ব্যবসা বাণিজ্যে নিয়ন্ত্রণও থাকবে। যেহেতু ব্যবসা বাণিজ্যে ব্যক্তি স্বাধীনতা আছে, তাই মুনাফা অর্জন এটার একটা উদ্দেশ্য হবে। সেই সাথে সরকার যে দ্রব্যগুলো উৎপাদন করবে সেগুলো জনকল্যাণের উদ্দেশ্যে উৎপাদন করবে, তাহলে জনকল্যাণও সাধিত হবে। তাহলে মুনাফা অর্জনও করতে পারবে, আবার জনকল্যাণও অর্জন হবে। অপর বৈশিষ্ট্য হলো স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাও যেমন বিদ্যমান থাকবে, তেমনি সরকারের একটা কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষও থাকবে আদার্স কিছুকে নিয়ন্ত্রণ করার জন্য। তো মিশ্র অর্থ ব্যবস্থায় যেহেতু ব্যবসা বাণিজ্যের স্বাধীনতা আছে, আবার নিয়ন্ত্রণও আছে, তো ব্যবসা বাণিজ্যের স্বাধীনতা যখন থাকবে তখন কিছুটা শ্রেণী বৈষম্যের সৃষ্টি হবে, তবে অন্যান্য অর্থ অর্থাৎ পুঁজিবাদ বা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার তুলনায় কম। তার মানে শ্রেণী বৈষম্য সৃষ্টি হবে, আবার শ্রমিক শোষণও দেখা দেবে। তো কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ কি করবে? এই অসম উন্নয়নের জায়গায় সম উন্নয়নের চেষ্টা করবে, অর্থাৎ যে এলাকাগুলো অনুন্নত রয়ে গেছে সেগুলো সরকার উন্নয়নের চেষ্টা করবে। যেই দ্রব্যগুলো ব্যক্তি মালিকানায় উৎপাদন হবে না সেই দ্রব্যগুলো সরকার উৎপাদন করবে। তো এগুলি হলো মিশ্র অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য। এবার আমরা তিনটি অর্থ ব্যবস্থার পার্থক্য একসাথে দেখে নিই, ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক আর মিশ্র অর্থ ব্যবস্থা। তাহলে প্রথম পার্থক্য আমরা তাদের সংজ্ঞাগত পার্থক্য লিখতে পারি। তাহলে তিনটারই সংজ্ঞাগত পার্থক্য প্রথমে লিখব। তো দ্বিতীয়ত কি, যে ধনতান্ত্রিক হলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়, সমাজতান্ত্রিক জনকল্যাণের উদ্দেশ্যে পরিচালিত হয়,
আর মিশ্র অর্থব্যবস্থা মুনাফার্জন প্লাস জনকল্যাণ দুই উদ্দেশ্যে পরিচালিত হয়। এরপরে লিখতে পারি যে ধনতান্ত্রিকে সম্পদের ব্যক্তি মালিকানা বিদ্যমান, সমাজতান্ত্রিকে সম্পদের রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান এবং মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তি মালিকানা এবং সরকারি মালিকানা উভয় মালিকানাই বিদ্যমান। ব্যবসা বাণিজ্যে ধনতান্ত্রিকের স্বাধীনতা আছে, সমাজতান্ত্রিকে ব্যবসা বাণিজ্যে কোনো স্বাধীনতা নেই, মিশ্র অর্থব্যবস্থায় স্বাধীনতা আছে আবার নিয়ন্ত্রণ আছে। ধনতান্ত্রিক স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বা অদৃশ্য হাত দ্বারা পরিচালিত হয়, নির্দেশমূলক কেন্দ্রীয় অর্থনৈতিক পরিকল্পনা কর্তৃপক্ষের দ্বারা পরিচালিত হয়, আর মিশ্র দুটোই বিদ্যমান থাকে। ধনতান্ত্রিকে শ্রেণী বৈষম্য ব্যাপক হয়, নির্দেশমূলকে কোনো শ্রেণী বৈষম্য থাকে না, আর মিশ্রতে শ্রেণী বৈষম্য থাকে অনেক কম। ধনতান্ত্রিকে শ্রমিক শোষণ থাকে, নির্দেশমূলকে কোনো শ্রমিক শোষণ থাকে না, আর মিশ্র অর্থব্যবস্থায় শ্রমিক শোষণ থাকে তুলনামূলকভাবে অনেক কম। ধনতান্ত্রিকে এলাকার অসম উন্নয়ন হয়, নির্দেশমূলকে সুষম উন্নয়ন হয়, আর মিশ্র অর্থব্যবস্থাও সুষম উন্নয়ন হয়। অর্থাৎ যে এলাকাগুলো, কিছু এলাকা ব্যক্তি মালিকানায় উন্নয়ন হয় আর কিছু এলাকা সরকার উন্নয়ন করে। তো এগুলোই মূলত পার্থক্য, এই তিন অর্থব্যবস্থার পার্থক্য। আমরা আরো পার্থক্য লিখতে পারি, তার বৈশিষ্ট্যগুলো দিয়ে আরো অনেকগুলো পার্থক্য লিখতে পারি। তো এবার আমরা সর্বশেষ অর্থব্যবস্থা, সেটা হলো ইসলামী অর্থব্যবস্থা সম্পর্কে জেনে নিই। ইসলামী অর্থব্যবস্থা কি? যে অর্থব্যবস্থা কোরআনের নিয়ম অনুযায়ী পরিচালিত হবে সেই অর্থব্যবস্থাকে বলা হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা। তো ইসলামী অর্থব্যবস্থায় মনে করা হয় সম্পদের একমাত্র মালিক হলো সৃষ্টিকর্তা। এখানে সুদ ঘুষ এগুলো হারাম ঘোষণা করা হয়েছে, সুদ ঘুষ থাকবে না। মানব কল্যাণের উদ্দেশ্যে বা জনকল্যাণের উদ্দেশ্যেই এই অর্থব্যবস্থা পরিচালিত। ইসলামী অর্থব্যবস্থার একটি অন্যতম বৈশিষ্ট্য হলো বাইতুল মাল প্রতিষ্ঠা, আর এটি হলো একটি জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা, আর জাকাতের পরিমাণ হলো সম্পদের 2.5%। এগুলি হলো এই ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। তো অন্যান্য অর্থব্যবস্থার সাথে ইসলামী অর্থব্যবস্থার বিশাল একটা পার্থক্য রয়েছে। ইসলামী অর্থব্যবস্থার সাথে অন্যান্য অর্থব্যবস্থার কোনো মিল নেই, কারণ এখানে সুদ ঘুষ এগুলো হারাম, সকল সম্পত্তির মালিককে সৃষ্টিকর্তা মনে করা হয়, জাকাত ভিত্তিক অর্থনীতি অর্থাৎ জাকাতের ভিত্তিতে দেশের অর্থনীতি কার্যবলী পরিচালিত হবে, এবং এই অর্থব্যবস্থায় একটি অন্যতম বৈশিষ্ট্য হলো যে এখানে শ্রমের মর্যাদা সর্বাধিক দেওয়া হয়, অর্থাৎ সর্বোচ্চ পরিমাণ শ্রমের মর্যাদা প্রদান করা হয়। এগুলি হলো ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। তো এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। তোমাদের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং তোমরা এখনো যারা 2025 পরীক্ষার্থী আছো তোমরা চাইলে আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারো। তো ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে সবকিছু দেওয়া আছে, সেখানে গুগল ফর্ম দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া যে গুগল ফর্মটি আছে সেটি পূরণ করে এই ব্যাচের সাথে যুক্ত হতে পারো। আর তোমাদের কোনো যদি জানার ইচ্ছা থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।